দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক বিনোদনমূলক আয়োজন ফার্স্ট ফার্স্ট প্রেজেন্স বক্স অফিসে। আছি আমি নুসরাত জেরিন। ৩১ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এফএস নাঈম এবং আয়েশা খানের সিনেমা শেকর। প্রসূন রহমান পরিচালিত এই সিনেমায় ফাল্গুনী চরিত্রে অভিনয় করেছেন আয়েশা খান। এর আগে একাধিকবার মুক্তির কথা থাকলেও সিনেমাটি প্রেক্ষাগৃহে আসেনি। এবার চূড়ান্তভাবে বড় পর্দায় এসেছে শেকর। শেকর চলচ্চিত্রে উঠে এসেছে মানুষ এবং মাটির চিরন্তন সম্পর্কের গল্প। জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও আবার সেই শেকর খুঁজে ফেরার গল্প। পেছনে ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের প্রাণান্তকর চেষ্টার গল্প থাকছে এই সিনেমায়। আয়েশা খান এবং নাঈম ছাড়াও এই সিনেমাটিতে অভিনয় করেছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা, শিশুশিল্পী মুনতাহা এমিলিয়া সহ আরও অনেকে। ভাই পাশের বাসায় গান গায় কে? Hey Falguni, এদিকে আয়। হাই, I'm Simin. I have heard your name from my dad. So my daughter is out with your teenage crush. সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে শেকর সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান। প্রযোজনা করেছেন ইমেশন ক্রিয়েটর। শুটিং হয়েছে গাজীপুর, রাজশাহী এবং কুষ্টিয়ায়। সঙ্গীত পরিচালনা করেছেন রোকন ইমন। তবে আকাশ যে তোমারে নিতে আসবে এটা কিন্তু আমি আগে থেকেই জানতাম। এসব আপনি কি বলেন? ইস, জানে না কিছু। কিছু কথা হয় না বলা কখনোই, কিছু কথা হয় না জানা কখনোই। দেশে মুক্তির আগে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। কানাডার টরন্টোয় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া ইপসাতে সিনেমাটির জমকালো বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে আয়েশা অভিনীত ফাল্গুনী চরিত্রটি বিশেষভাবে প্রবাসী দর্শক ও চিত্র সমালোচকদের নজর কাড়তে সক্ষম হয়। ইচ্ছে করে রে, চলে যেতে চাইলেই যেতে পারিস, সমস্যা কি? কোন যোগ্যতা বেশি লাগে? ল্যাঙ্গুয়েজ স্কিল, ওয়ার্ক স্কিল, নাকি রেসিজম সহ্য করার ক্ষমতা? কোনটা? চলে যাওয়ার আগে বাড়িটা কিন্তু আমারই দিয়েছেন। আপনি সম্ভব হইলে ফাল্গুনী দিদিরও আপনার সাথে নিয়ে যান। ও আমার সাথে কেন যাবে? তাইলে আমারে নিয়ে যাবেন। এই বাড়িটা বিক্রি করলে সে কিছু টাকা পয়সা পাবে, নাহলে আপনার ভাবি যান, মানে আকাশের আম্মা যান, মরার পরে এই বাড়ি কিন্তু এমনি দখল হয়ে যাবে। সবাই হয়তো অন্য দেশকে ভালোবেসে বিদেশে চলে যায় না, কেউ কেউ পরিস্থিতির কারণেও যায়, আর কেউ যায় অভিমানে। What is the meaning of Obiman? এই সময় দর্শকপ্রিয় অভিনেতা এবং পরিচালক সরকার রনক রিপন একই সাথে নির্মাতা এবং অভিনেতা হিসেবে তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান। দর্শক, গতকালকেই মুক্তি পেয়েছে নতুন এই সিনেমা শেকর, এবং যেখানে মূল খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন আমাদের আজকের অতিথি। চলুন দর্শক কথা বলে এবং পরিচিত হই তার সাথে। রিপন ভাই, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? খুবই ভালো আছি। মানে আপনাকে এখন সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এই কারণে আরো বেশি ভালো লাগছে। মানে ক্যামেরার পেছনের মানুষদেরকে ক্যামেরার সামনে আনতে খুব কষ্ট পেতে হয়, বেগ পেতে হয়। আপনি সেক্ষেত্রে সম্পূর্ণই আলাদা। থ্যাংক ইউ। কেমন চলছে আসলে বলেন? একদমই জানি ব্যস্ততার মধ্যে চলছে। গতকাল কি মানে এই সিনেমাটা জাস্ট রিলিজ হলো, যদিও এটা সিনেপ্লেক্সে ছিল, আজকে সারা দেশব্যাপী রিলিজ হচ্ছে বা হয়েছে। হ্যাঁ, কালকে খুব ভালো একটা উৎসব হয়েছে স্টার সিনেপ্লেক্সে। আজকে যে শোটি হয়েছে সেটিও খুব দুর্দান্ত এবং দর্শকের খুব উচ্ছ্বাস আমরা দেখেছি। আর যেহেতু শেকরের গল্প, সো শেকরের টানে সবাই ছবিটা দেখতে গিয়েছে। আমাদেরও ভীষণ রকম ভালো লেগেছে, দর্শকদের সাথে আমরাও খুব কানেক্টিং ছিলাম।
সো ভালো ফিল করছি। নিঃসন্দেহে ভালো ফিল করছেন, আমাদেরও ভালো লাগছে যে শেকরের গল্প নিয়ে ফাইনালি প্রসূন ভাই আসলে সিনেমা তৈরি করেছেন এবং সেটা আসলে এত দারুণ সাড়া ফেলছে। কিন্তু আমার জানার খুব ইচ্ছা, যেই মানুষটাকে সবসময় ইতিবাচক চরিত্রে আমরা দেখে এসেছি, নেতিবাচক চরিত্রে তাও মূল ভিলেন চরিত্রে অভিনয় করাটা অনেক বড় চ্যালেঞ্জিংয়ের, অনেক বড় আমার মনে হয় বিগ স্টেপ। সো এটা আসলে কিভাবে নেওয়া হয়েছিল? আমি সব জায়গায় এই একটা কথা খুব করে বলি, ইনফ্যাক্ট যতগুলো ইন্টারভিউ আমি করেছি সব জায়গায় এই মেসেজটাও আমি বিশেষ করে অভিনেতাদেরকে বা অভিনেত্রীদের দিতে চাই। আমি খুব ছোট মানুষ, তারপরে বলবো যে অভিনেতা তো আসলে জল। আপনি তাকে যখন যে পাত্রে রাখবেন তখন সেই পাত্রের আকার ধারণ করে ফেলবে। সো আপনি বলছিলেন যে আমাকে ইতিবাচক চরিত্রে দেখেছেন। ইতিবাচক চরিত্র করেছি আমি, নেতিবাচক চরিত্র করেছি আমি। টেলিভিশন, যেহেতু আমি টেলিভিশনে কাজ করেছি, কিন্তু খল চরিত্রে আমি প্রথমবার আমি বড় পর্দায় আমি কাজ করছি। সো এক্সাইটমেন্ট তো কাজ করছে এবং চেষ্টা করেছি ভালো কিছু করার। যখন প্রথম বলা হলো, স্ক্রিপ্ট দেয়া হলো, চরিত্রটার জন্য বলা হলো, মানে শুরু থেকে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে যে না সিনেমায় প্রথমবারের মতো খল চরিত্রে অভিনয় করা? নর্মালি অনেকে এটাতে শুরুর দিকে রাজি থাকে না, আপনার ক্ষেত্রে কি হয়েছিল? আমার গল্পটা একটু ডিফারেন্ট, কজ অফ আমি কিন্তু শুটিং শুরু হওয়ার পরে কল পেয়েছি এখানে। আচ্ছা, 3-4 দিন শুটিং হয়ে গেছে, তখন আমাকে অভিনেতা FS নাইম ভাই উনি আমাকে ফোন করেছেন। ফোন করে বলছেন যে একটা চলচ্চিত্রের কাজ চলছে, আমরা শুটিং শুরু করে ফেলেছি, সামহাউ এই ক্যারেক্টারটা যার করার কথা ছিল সে করতে পারছিল না। আচ্ছা, সো সেই অপশনটা প্রসূন রহমানকে সে উপস্থাপন করে FS নাইম ভাই এবং আমার কথা বলে, এবং আজকে সে করে যে আমি যুক্ত হয়েছি সেটা FS নাইম ভাইয়ের জন্যই। তখন আমি কোনো স্ক্রিপ্ট টিপ কিছু পাইনি, আমাকে শুধু বললো যে আমি এই মুভির হিরো, আপনি হচ্ছে ভিলেন করবেন। তো এই মানুষটাকে আমি এত বিশ্বাস করি এবং এত ভালোবাসি FS নাইম ভাইকে, আমি কোনোভাবে আর না করতে পারিনি এবং রাজি হয়ে গেছি। আমি বলেছি যে স্ক্রিপ্টটা ফরওয়ার্ড করতে বলেন, আমি রাজি আছি, আমি কাজ করছি। তারপর তো রাজশাহীতে চলে যাওয়া শুটিংয়ে। দারুণ দারুণ। মানে বলা যায় যে একই সঙ্গে কাজ করার পর না, মানে ইন্ডাস্ট্রিটা একটা ফ্যামিলি হয়ে ওঠে এবং ফ্যামিলিতে সবাই সবাইকে হেল্প করা বলেন বা সব দিক থেকে আগলে রাখে, যেটা আসলে নাইম ভাই দুর্দান্ত অ্যাজ এ হিউম্যান, অ্যাজ অ্যান অ্যাক্টর, সব দিক থেকে। ওয়েল, বলছিলেন রাজশাহীতে পরবর্তীতে চলে যান, মূল শুটিং বা সবকিছু কি রাজশাহীতে কমপ্লিট হয়েছিল? রাজশাহীতে হয়েছে, পুবাইলে হয়েছে, বাংলাদেশের কয়েকটা জায়গায় এটা শুটিং হয়েছে। তবে রাজশাহীতে আমরা খুব ভালো একটা জার্নি সেখানে ছিল। আলপনা গ্রাম নামে একটা জায়গা আছে, সেখানে শুটিং হয়েছে। খুবই দারুণ একটা গ্রাম। শেকড় যেহেতু সবাই দেখেছে অলরেডি, তারা দেখে ফেলেছে যে আলপনা গ্রাম কতটুকু সুন্দর হতে পারে। রাজশাহীতে হয়েছে, আরো বাংলাদেশের আরো কয়েকটা জায়গায় হয়েছে শুটিং। আচ্ছা, শুটিং রাজশাহী মানে তো সুন্দর জায়গা, খুব গ্রামের পরিচ্ছন্ন নামটাও, শহর। হ্যাঁ গ্রামের নামটাও ভীষণ সুন্দর। আমার আগে কখনো জানা হয়নি যে আলপনা নামে কোনো একটা গ্রাম রয়েছে। ওয়েল, সেখানে শুটিং এর অভিজ্ঞতা কেমন ছিল যদি একটু জানি? খুব ভালো। আলপনা গ্রামের শুটিং পার্টটাতে আমি ছিলাম না, রাজশাহীতে আরো অন্যান্য জায়গায় শুটিং হয়েছে। আলপনা গ্রামে যখন তারা শুটিং করতে চলে যায়, আমি খুব ইচ্ছে ছিল যে আলপনা গ্রামে আমি যাব, আমি দেখার জন্য হলেও যাব, কিন্তু আমি আগের দিন শুটিংটা একটু বেশি টায়ার্ড ছিলাম, দ্যাটস ওয়াই আমার সেখানে যাওয়া হয়নি, আমি মিস করেছি। সকালবেলা উঠে দেখি টিম চলে গেছে। আচ্ছা, তাছাড়া এমনিতে অন্যান্য জায়গায় যে সমস্ত জায়গায় শুটিং হয়েছে খুবই দারুণ, আর রাজশাহী খুব পরিচ্ছন্ন একটা শহর। বাহ, দারুণ। আমরা আরো গল্প শুনবো, একটা ছোট বিরতি নিয়ে নিই। প্লিজ। দর্শক, আপনারা দেখছেন ফার্স্ট প্রেজেন্স বক্স অফিস, একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফার্স্ট প্রেজেন্স বক্স অফিসে। আজকে আমাদের পর্বে রয়েছেন একজন অতিথি এবং চলুন দর্শক সরাসরি ফিরে যাই তার কাছে। ওয়েল, রিপন ভাই, যেটা নিয়ে আসলে বলছিলাম যে সুন্দর মনোরম পরিবেশে তো শুটিং হয়েছে, কিন্তু এই যে খলনায়ক চরিত্রের মধ্যে নিজেকে অ্যাডাপ্ট করা, সেটাকে উপস্থাপন করা, এবং আপনারা শুধু বাংলাদেশে সেটা সাড়া পাননি, দেশের বাহিরেও সেটা সাড়া পেয়েছেন। এই যে শুরু থেকেই নিজেকে এই বিষয়টার সঙ্গে অ্যাডাপ্ট করে যাও, যেহেতু পরবর্তীতে যে আপনি এটার সঙ্গে যুক্ত হয়েছিলেন, তাই কি প্রেশারটা একটু বেশি ছিল না বাকি সবার চাইতে? প্রেশার তো থাকবেই। একটা চরিত্র যখন আমরা করার জন্য কল পাই, তখন সেটার জন্য একটা মিনিমাম একটা সময়ের প্রয়োজন হয়। সেটার একটা নিজে নিজে কল্পনা করে একটা একটা জেস্টার, একটা জেস্টার আমরা তৈরি করি ক্যারেক্টারে, সেটাকে পোর্ট্রে করার জন্য।
সো ওইটা আমার জন্য খুব কম সময় ছিল, কিন্তু ওই যে আমি একটা কথা বললাম যে অভিনেতার কাজটা আসলে অভিনয় করবে সে। আমি আজকে পুলিশ থাকলে তো কালকে মুচি হয়ে যাব, তারপরের দিন আমি খল চরিত্রে অভিনয় করব, তারপরের দিন আমি ডাক্তার হব। সো সেই প্রেশারটা এবং সেই চ্যালেঞ্জটা তো অভিনেতাই নিতে পারে, আমি নিয়েছিলাম চ্যালেঞ্জটা। কি মনে হয়, আমরা যদিও সিনেমা হলে তো চলছে, আমরা যদি আজকে ছোট্ট করে একটু জানতে চাই যে গল্পটা আসলে কেমন ছিল, বা সেখানে আপনার ক্যারেক্টারটা সমাজের ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলছে? আহ, গল্পটা তো ইতিমধ্যে সবাই দেখেই ফেলেছে, তারপরও রিভিল না করি যেহেতু আরো সপ্তাহখানেক আছে। Okay, আসলে okay. এটা তো শেকড়ের টানের গল্প, এটা তো আমাদের রুটের একটা গল্প। তো প্রত্যেকটা মানুষেরই আমাদের শেকড় তো আছে, প্রত্যেকটা মানুষেরই আছে। বিষয়টা কি এমন সম্পর্ককে, যেটা আমরা শুরুতেই বললাম লিঙ্কে, যে সম্পর্ককে খুঁজে বের করা, একদম সম্পর্কের গল্প বলবো, বন্ধুত্বের গল্প বলবো। আর আমার চরিত্র নিয়ে যদি বলেন তাহলে এক কথাই বলবো যে সুযোগ সন্ধানী একটা চরিত্র। আচ্ছা, এবং সেখান থেকে সেই চরিত্রটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, যারা দেখেনি তারা খুঁজে বের করবে বা দেখবে। কিন্তু এক কথায় বলা চলে যে লোকটা ভালো না, পচা একটা মানুষ। এটা কিন্তু বাস্তবে রিপন ভাইয়ের সঙ্গে একদমই মিল নেই, একদম দর্শকদেরকে আমরা নেই। বলে রাখি। একেবারে দুষ্ট আছি আমি, কিন্তু আমার মনে হয় না যে যা করেছি আমি স্ক্রিনে অতটা খারাপ আমি বাস্তব জীবনে না। একদমই না। ওয়েল, এই যে মানে প্রথমবারের মতো বড় পর্দায় খলনায়ক হিসেবে যুক্ত হলেন, আমাদের দেশে নায়কদের যেমন আসলে আমরা চিনে থাকি, আহমেদ শরীফ রয়েছেন, এটিএম শামসুজ্জামান রয়েছেন, এমন আরো অনেক দারুণ দারুণ খলনায়ক আমরা পেয়েছি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। ইচ্ছা কি আছে যে এটা দিয়ে শুরু হলো, এই ধারাটা কিছুদিনের জন্য হলেও অব্যাহত রাখা? অভিনেতা আসলে আনটিল টু ডেথ ওয়ার্ক করে যায়। আমি অভিনেতাকে মানে একরকম মেশিন বলি, যে মরার আগ পর্যন্ত সে অভিনয় করে যাবে, সে বিভিন্ন চরিত্রে খেলবে, একটা খোলা ময়দান থাকবে। আমরা যেমন যখন থিয়েটার করতাম তখন 20 ফিট বাই 30 ফিট জায়গায় আমরা কখনো রাজা হয়েছি, কখনো প্রজা হয়েছি। যখন আরেকটা মাধ্যমে চলে আসে আমরা, তখন খেলার আরেক ধরনের নতুন একটা মাত্রা তৈরি হয়। সো অভিনেতার তো এটা একটা ফিল্ড। সো আর অভিনেতার ক্ষুধাটা আসলে কখনো শেষ হয় না। আমি আমাকে মানে আমি যেভাবে ভাবি আমাকে, যে আমি ওই খেলাটা খেলতে চাই, আসলে ওই চ্যালেঞ্জটা নিতে চাই। দর্শকদের মধ্যে যেই সমস্যাটা হয়, তারা না মানে কাউকে একটা সেক্টর বা একটা পর্যায়ে একটা জনরাতে দেখে সেটা অভ্যস্ত হয়ে পড়ে। কাউকে হিরো হিসেবে দেখলে তাকে হিরো হিসেবে দেখতে পছন্দ করে, খলনায়ক হিসেবে কাউকে দেখলে সেইভাবেই তাকে ভাবতে শুরু করে। এখন দর্শকরা তো খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করেছে আপনার ক্যারেক্টারটা, তারা যদি পরবর্তীতে চায় তখন কি একটা ছক বাঁধার মধ্য দিয়ে চলে যাওয়া হলো না? হতে পারে, তবে এই ডিসিশনটা শুধু তো আমি নিব, কারণ আমি কাজটা করছি আর কি, আমি ডিল করব আর কি। দর্শক চাহিদার উপর ভিত্তি করেই কিন্তু আমরা অনেক সময় কাজ করে যাই, যে দর্শক আমাকে হয়তো বা নেগেটিভ চরিত্রেই বেশি চাচ্ছে, কিন্তু তাই বলে যে আমি মানে ইতিবাচক কোনো চরিত্রে অভিনয় করব না এমন কোনো কিছু না। নিজেকে ওই রকম ভাবে পরিবর্তন তো করবই, তবে দর্শকদের চাহিদাকে অবশ্যই মূল্যায়ন করি আমি গুরুত্ব সবসময়। তখন দিতেই হয়। ওয়েল, আপনাদের সিনেমাটা যদিও বর্তমানে বাংলাদেশে রিলিজ হয়েছে, কিন্তু আপনারা কিন্তু ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছেন দেশের বাহিরে, সেই স্মৃতিটা যদি একটু শুনতে চাই। এটা কানাডা টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে কিছুদিন আগে। সামনে আবার এই যে আগামীকালকেই আপনার নিউ ইয়র্কে এটা ফেস্টিভ্যালে যাচ্ছে একটা, আর 2 তারিখে যাচ্ছে কানাডাতে আবার। আচ্ছা আচ্ছা। এরপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডেও যাবে এটা। আমি তো যেতে পারিনি আগের শোটাতে, কিন্তু সামনে সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা আছে যে যাবো আর কি। ফিল করছি ভালো যে আমাদের দেশের ছবি আমরা দেখছি, এবং দেশের বাইরে আমাদের প্রবাসী মানে যারা আছেন বাঙালি যারা, এবং যেহেতু এইখানে শেকরের গল্পে আমাদের সেই প্রবাসীর গল্পের একটা ছায়া আছে, সো তারা কিন্তু এই ব্যাপারটাকে অনেক বেশি, তারা খুব মানে আবেগে আপ্লুত হবে আমার ধারণা। ওয়েল, সেটাও শুনবো, তবে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে। দর্শক, আপনারা দেখছেন ফার্স্ট প্রেজেন্স বক্স অফিস, নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফার্স্ট প্রেজেন্স বক্স অফিসে। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সরকার, রৌনক রিপন। চলে এলাম এবং আমরা গল্প করছিলাম যে প্রবাসী বাঙালিরা সবসময় না মানে বাংলার সংস্কৃতিকে আমার মনে হয় তারা বেশি ধারণ করে, বেশি লালন করে বাংলাদেশে বসবাসকারী বাঙালিদের চাইতে, কারণ এই যে দূরে থাকা হয়, শেকড়ের টানটা তাদের মধ্যে হয়তো বা বেশি কাজ করে। সো এই যে দেশের বাহিরে এই সিনেমাটা অনেকগুলো জায়গায় কিন্তু আপনারা প্রিমিয়ার করছেন, সবাই দেখবে, মানে এখনো পর্যন্ত কি পরিমাণ তাদের কাছ থেকে সাড়া পাচ্ছেন? খুবই ভালো। আমি আমার কিছু প্রবাসী বন্ধুদের সাথে কথা বলেছি যারা নিউ ইয়র্কে আছে,
কানাডাতেও আমার কিছু বন্ধু বান্ধব সেখানে দেখেছে, আমার কাজিন দেখেছে। আর নাইম ভাইয়ের কাছ থেকে আমি ওভার দ্য ফোন যেটা জানতে পেরেছি যে সবাই খুব প্রশংসা করেছে এবং আবেগে আপ্লুত হয়েছে। যেহেতু উনি এখন দেশের বাইরে আছেন, আমরা খুব মিস করছি তাকে, শোগুলোতেও মিস করছি। এবং আরেকটা জিনিস যে আপনি বলছিলেন যে আমাদের দেশের থেকেও তারা বেশি ফিল করছে, কজ অফ তারা তো দেশে থাকছে না। রাইট। দেশের গল্পটা যখন তাদের কাছে, তাদের চোখের সামনে তারা দেখতে পাচ্ছে, তখন তাদের ইমোশনটা কিন্তু অনেকখানি বেশি। আর গল্পটা যেহেতু তাদেরকেই অনেকখানি রিপ্রেজেন্ট করা হয়েছে, আচ্ছা, আচ্ছা। গল্পের মধ্যে ওই প্রবাসী জীবনের একটা ব্যাপার আছে, দ্যাটস ওয়াই তারা কিন্তু অন্যরকম একটা ফিল তাদের মধ্যে ক্রিয়েট হয়েছে, আই থিঙ্ক। বাহ, মানে এই কারণে হয়তো বা রিলেটটা তারা বেশি করতে করতে পারবে। দারুণ। সেখানে কিন্তু আয়েশা খান ছিলেন। আয়েশা খান খুবই দারুণ একজন অভিনেত্রী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? খুবই ভালো। আমি যতটুকু ওকে দেখেছি সেটা হচ্ছে যে ও কাজের মধ্যে থাকে, মানে সেটে আমরা অনেক সময় কি করি যে আমার কাজের বাইরে আমরা অনেক বেশি কাজ করি। তো ও একদমই খুবই ডাউন টু আর্থ এবং ওর সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। আমার সাথে ওর যেহেতু আমরা স্ক্রিন শেয়ার করেছি একসাথে, আমার কাছে ভালো লেগেছে ওকে। ঠান্ডা, খুব বেশি কথা বলে না, কাজের মধ্যে ডুবে থাকে। আর তাছাড়া দিলারা আন্টি আছে এখানে, নাইম ভাইয়ের কথা স্পেশালি বলবো, উনি থাকলে আমরা খুব আনন্দ করে কাজ করি। এবং আমরা মানে দেখা গেছে যে একটা সিন যখন আমরা শুট করতে যাব তার আগে কিন্তু সে স্ক্রিপ্ট নিয়ে বসে সবাইকে নিয়ে নাইম ভাই রিহার্সেল করতো এবং সেটা আনন্দের মধ্যে দিয়েই করে। এবং এখানে নাফিস ছিল, নাফিস আহমেদ, ইভা, সঙ্গীতা চৌধুরী, মাহবুব ভাই, সমুদা, এবং সবাই তো খুব ভালো অভিনেতা অভিনেত্রী। এখানে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে তার সাথে কাজ করে। মানে ওয়ার্ক অ্যাম্বিয়েন্সটা আপনাদের খুবই দারুণ ছিল, কারণ দারুণ মানুষ এই প্রজেক্টের সঙ্গে যুক্ত। ওইটা না হলে একটা প্রজেক্ট কিন্তু একটা, যার ধরেন যে শুটিং করার সময় যদি ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট না হয়, অভিনেতা অভিনেত্রী বলেন বা পেছনের কলা কৌশলী যারা বলেন, খুব ডিস্টার্ব ফিল করেন, কাজটা প্রপার হয় না। এবং যখন আপনি ওই মানুষগুলো থাকবে, একটা টিম ওয়ার্ক থাকবে, তখন কাজটা একটা ভালো কাজ হবে। একদম। এবং সেটা আপনারা মানে খুবই দারুণভাবে করেছেন, তাই আমরা দারুণ সারাও পাচ্ছি দর্শকদের কাছ থেকে। ওয়েল রিপন ভাই, এইটা তো এই প্রজেক্ট সম্পর্কে জানলাম যেখানে আপনি অভিনয় করেছেন। যদি নির্মাতা সরকার রৌনক রিপনের কথা আমি এই পর্যায়ে জিজ্ঞেস করি, আপকামিং কি কি কাজ আসছে তার কাছ থেকে? আমি রিসেন্ট 3টা সিঙ্গেল প্রোডাকশন বানিয়েছি, 2টা অন ইয়ার হলো প্রাইভেট 2টা চ্যানেলে, আর একটা প্রোডাকশন অন ইয়ারের অপেক্ষায়, জিনের বাচ্চা নামে। আচ্ছা। সেখানে আপনার শ্যামল মাওলা এবং তামান্না হক বর্ণা অভিনয় করেছে। আই থিঙ্ক এই প্রোডাকশনটা সবার ভালো লাগবে। আপাতত এইটা। আর অভিনয় করেছি ভিকি জায়েদের দ্য বাংকার নামে একটা ফিকশন, আর আশরাফুজ্জামানের ডিয়ার নায়িকা নামে একটা প্রোডাকশন করেছি রিসেন্ট। আচ্ছা আচ্ছা। আর একটু বিজ্ঞাপন করছি, সেটাতে আমরা সবসময় আপনাকে দেখে থাকি। যদি দ্য বাংকার বলছি, দ্য বাংকার এবং ডিয়ার নাইকে, এই দুইটা সম্পর্কে আজকে ছোট্ট করে জানবো, কারণ ওইগুলোর জন্য আপনাকে আবার আমরা রিকোয়েস্ট করবো আসার জন্য। ওয়েল, কবে রিলিজ পেতে যাচ্ছে বা মানে পোস্ট প্রোডাকশন সব কি কমপ্লিট? এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, মানে আপনার এডিটিং টেবিলে আছে এটা, তারপর তো আপনার মিউজিকের কাজ আছে আর অন্যান্য কাজ আছে, অচিরেই আসবে আর কি। টাইমটা এখনো পর্যন্ত ডিরেক্টর প্যানেল থেকে আমরা পাইনি, সবেমাত্র শুটিংটা হলো আর কি। ওগেল, আমরা যেটা আসলে ভিকি জাহেদের প্রজেক্টগুলো যদি দেখি, অনেক বেশি থ্রিলিং থাকে, মানে কাম অ্যান্ড কুল একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে তিনি টান টান উত্তেজনা রাখেন, থ্রিলিং একটা যে বিষয় রয়েছে সেটা শেষ পর্যন্ত তিনি ধরে রাখেন। এটার মধ্যেও কি আমরা এমন কিছু দেখবো? যেহেতু নামটা শুনে মনে হচ্ছে বাংকার, মানে রহস্যময় কিছু মনে হচ্ছে। ধরেন যে ডাক্তার তো আছে, ডাক্তারের তো কেউ হয়তো চাইল্ড স্পেশালিস্ট, কেউ হয়তো আবার হার্ট স্পেশালিস্ট। তো ডিরেক্টরদের মধ্যে আমার ভিকি জায়েদকে মনে হয় যে থ্রিলার স্পেশালিস্ট। সো এই বাংকারেও ওই রকমই কাছাকাছি একটা গল্প, যেখানে কিছু মানুষ জড়ো হয় একটা আকাঙ্ক্ষা থেকে, সেই আকাঙ্ক্ষায় তারা পৌঁছাতে পারে কিনা সেটা দেখতে হলে আপনাকে দা বাংকার দেখতে হবে। এবং সেটা কি এই বছরই রিলিজ? এই বছর বলতে খুব অচিরেই আসছে। বাহ, দারুণ। আর যদি ডিয়ার নায়িকা সম্পর্কে বলি, ডিয়ার নায়িকা আশরাফুজ্জামান, মনে হচ্ছে যে বলিউড হলিউড কোনো মিশ্রণ আছে কি এমন? না, এটা আমাদেরই গল্প। আচ্ছা আচ্ছা। আমাদেরই গল্প। আশরাফুজ্জামান উনি হচ্ছে এটার ডিরেকশন দিয়েছে, চিত্রনাট্য উনি করেছেন। এটার আমরা শুটিং ঢাকাতেই করেছি। ডিয়ার নায়িকার গল্প আমাদের ইন্ডাস্ট্রির নায়িকার যাপিত জীবন, তার কি বলে, তার গ্ল্যামার ওয়ার্ল্ড, যেমনটা আমরা
আমার এই মুহূর্তে যেটা মাথায় আসছে বলিউডে হিরোইন আমরা দেখেছিলাম, ও ওই ধরনের কোনো গল্প হয়? কাছাকাছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। কিন্তু এটা আমাদের 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 নায়িকাদের যে ধরনের কি বলে আপনার লাইফস্টাইল বলেন, তাদের কিছু রিউমার বলেন, এই সমস্ত ইস্যু নিয়ে মূলত সবকিছু নিয়ে একটা গল্প কম্বাইন্ড আপনারা স্টোরি। সাজিয়েছেন। ওয়েল, আমরাও শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ মুহূর্তে শুনবো যে প্রথমবারের মতো মানে বড় পর্দায় খলনায়ক হিসেবে অভিষেক হলো। আমি প্রিটি শিওর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব এনজয় করছেন বিষয়টা। সো ফিউচার প্ল্যান যদি জিজ্ঞেস করি, বা যখন খলনায়কের কথাটা প্রথম আপনাকে বলা হলো, ওই মুহূর্তে কার কথা মাথায় এসেছিল? বাংলাদেশ বা দেশের বাইরে এমন কোনো আচ্ছা, অভিনেতার কথা মাথায় এসেছিল কি? সেটা হচ্ছে যে আমি তো আমার আইডল হচ্ছে হুমায়ুন ফরিদি স্যার। আচ্ছা। আমি তাকে ভীষণ রকম ফলো করি খুব ছোটবেলা থেকে। আমার ছোটবেলা থেকেই মানে অনেক লেখাপড়া করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই, বিভিন্ন রকম মানে এইম থাকে। আমার আসলে এইম ছিল না কখনো। আমার কথা হচ্ছে পথ আমাকে পথ চিনিয়ে দিবে। যখন অভিনয় করতে আসি তখনও তাকে খুব ফলো করতাম, কিন্তু কোনো সময় যে অভিনয় করবো সেটাও আমার মাথায় ছিল না। থিয়েটার করে হঠাৎ করেই টেলিভিশনে আসা। তো ওই সময় আমার কাছে মনে হয়েছে, এবং আপনি শেকড় আপনি হয়তো যদি দেখে থাকেন তাহলে শেকড়ে ফরিদি ভাইয়ের টিউনটা একটু হতে পারে। আমি আচ্ছা, সরি আচ্ছা, এক্সট্রিমলি, আচ্ছা। আমি মানে আমি বলছি যে এটা হওয়াটাই আমি স্বাভাবিক। আমি বলছি যে আমি ফরিদি ভাই তো ওনার মানে পায়ের কণারও যোগ্য না। আমি বলছি যে ওনার কিছু ব্যাপার আমি চেষ্টা করেছি আর কি, যে কোনো কোনো সময় একটু চুরি করার চেষ্টা করেছি। এটা আমি সরাসরি বলে ফেললাম। সব জায়গায় হয়তো বা করি না, ক্যারেক্টারটাও ওই রকম ছিল আর কি। মানে ফরিদি ভাই ওই ধরনের ক্যারেক্টার করেছে আচ্ছা, কোনো একটা আচ্ছা। সময়। সো আমার তার কথা ভীষণ রকম মনে পড়েছে, ওই সময়টাও মনে পড়েছে। দারুণ। আর দর্শকের যে রেসপন্স পাচ্ছি আমি খুবই 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 সন্তুষ্ট। হ্যাঁ, সন্তুষ্ট এবং ভালো লাগছে আমার। বাহ, দারুণ। মানে এটা কিন্তু খুব দারুণ একটা পাওয়া, নিজের পছন্দের অভিনেতাকে তার কাজটাকে যদি স্মরণ করা যায় নিজের কোনো কাজের মধ্য দিয়ে, এটা নিঃসন্দেহে একটা ট্রিবিউটও বলা একদম। যায়। রিপন ভাই, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হলে চলছে আপনার নতুন সিনেমা এবং সেটা খুব দারুণ সাড়া পাচ্ছে, এবং আমরা আসলে দর্শকদের কাছেও রিকোয়েস্ট করতে চাই যে সবাই মিলে হলে যে আমরা শিকড় দেখব। আপনাকেও ধন্যবাদ। আর দর্শককে বলবো যে আমরা সবাই কিন্তু এখন নেটফ্লিক্স দেখছি, মোবাইলে অনেক ওটিটি কন্টেন্ট দেখছি দেশে বাইরে। আমাদের দেশে অনেক দারুণ ওটিটি কন্টেন্ট, আমাদের টেলিভিশনে অনেক ভালো কাজ হচ্ছে, আমাদের ভালো ভালো সিনেমা হচ্ছে। সবাই আপনারা আমাদের সিনেমাটা দেখেন। আর আরেকটা জিনিস এই কথাটা বলি যে অনেক উপরে অনেক শিখরে চলে গিয়ে শেকড়টাকে ভুলে যায় না। আর এই কারণেই আমার মনে হয় আপনাদের সবার শেকড় ছবিটা দেখা উচিত। ধন্যবাদ সবাইকে, আর ধন্যবাদ বক্স অফিসকে। ধন্যবাদ আপনাকে, অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ধন্যবাদ। দর্শক, আজকের মতো শেষ করছি ফার্স্ট প্রেজেন্স বক্স অফিসের এই সপ্তাহের আয়োজন। দেখা হবে আগামী শুক্রবার ঠিক একই সময়ে 18 নিউজের পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, 18 নিউজের সাথেই থাকুন।